রাজধানী জুড়ে তীব্র গ্যাস সংকট, দিনের বেলা জ্বলছে না চুলা, শিল্প কারখানা চলছে উচ্চ মূল্যের জ্বালানিতে। গ্যাস পাচ্ছি না, সরকারকে 1080 টাকা বিল দিচ্ছি। এখন যদি গ্যাসের সিরিয়াল দেই তাহলে মনে করেন 2 ঘন্টার সময় 1.5 ঘন্টার সময় যাবে। ফের বাড়লো মোবাইল ফোনের ভয়েস ও ডেটা সার্ভিসের মূল্য, প্রথমবার ভ্যাটের আওতায় ব্রডব্যান্ড সেবা, গ্রাহক কমার শঙ্কা। ঠেকানো যাচ্ছে না চালের মূল্য বৃদ্ধি, ভারত মিয়ানমার থেকে মার্চের মধ্যেই 2.5 লাখ টন চাল আমদানি। যেসব জায়গাতে উৎপন্ন হয় সেসব জায়গাতে সরকার যদি জরুরিভাবে তদারকি করে অবশ্যই মার্কেট কন্ট্রোলে আসবে। এবং দেশের হয়ে আর খেলবে না তামিম ইকবাল, আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা। স্বাগত এখন সকালে, পুরো আয়োজন জুড়ে সঙ্গে আছি আমি সুমাইয়া রাত্রি। রাজধানী সহ সারা দেশে দেখা দিয়েছে তীব্র গ্যাস সংকট, ঘন্টার পর ঘন্টা অপেক্ষায় থাকতে হচ্ছে ফিলিং স্টেশনে, ক্ষতিগ্রস্ত হচ্ছে শিল্প কারখানার উৎপাদন। এরই মধ্যে শিল্প খাতে গ্যাসের দাম 2.5 গুণ বাড়াতে চায় সরকার। সংশ্লিষ্টরা বলছেন দাম বাড়লেও সরবরাহ বাড়ার সম্ভাবনা নেই, এতে শিল্প খাতে নতুন চ্যালেঞ্জ তৈরির পাশাপাশি প্রভাব পড়বে বাজারে। বিস্তারিত দেলোয়ার দোলনের প্রতিবেদনে। কলেজ শিক্ষিকা রহিমা বেগম এক যুগেরও বেশি সময় বসবাস মিরপুরের পল্লবী এলাকায়। তৈরি করছেন 4 সদস্যর পরিবারের দুপুরের খাবার। লাইনের গ্যাস থাকার পরও চুলায় জ্বলছে না আগুন, যে কারণে রান্নার এই ভিন্ন ব্যবস্থা। আগে যেমন মাঝে মধ্যে কিছুটা থাকতো, যেমন সকাল 7টার দিকে আমরা রান্না করতে পারতাম 7টার আগে হলে, তো এখন দেখা যাচ্ছে যে 5টার পরে হলে আমরা রান্না করতে পারি না, ভোর 5টা বলছি। শুধু পরিবারটি নয়, পল্লবীর অধিকাংশ বাসিন্দার অভিযোগ একই, এলাকাটিতে সারা বছরই লেগে থাকে তীব্র গ্যাস সংকট। দীর্ঘদিন এখানেই থাকে, ইদানিং এসে আরো বেশি টাকা ধারণ করছে গ্যাস। রাত 12টার পরে একটা আসে টুকটাক এইগুলা দিয়ে কোনো কাজ হয় না, আর সারাদিন ধরেন যে না খেয়ে দিন যায়। গ্যাস পাচ্ছি না, সরকারকে 1080 টাকা বিল দিচ্ছি, আবার প্রতিটা সিলিন্ডার 1500 টাকা দিয়ে কিনতেছি। এমন অবস্থার প্রায়শই সাক্ষী হতে হয় এলাকার খাবারের হোটেলগুলোকে। গ্যাস থাকে না, এই জন্য আমগানের চাপটা বেশি পড়ে। তখন দেখা গেছে যে আমার ঘরেতে বেশি হইলো পার্সেন্ট, ভাত লাগবে, তরকারি লাগবে, গ্যাস থাকে না, এই জন্য আসে দাঁড়ায় থাকে। এদিকে শীতের শুরু থেকে তীব্র গ্যাস সংকট দেখা দিয়েছে নগরীর ফিলিং স্টেশনে। দীর্ঘ অপেক্ষার পরও মিলছে না গ্যাস। এখন যদি গ্যাসের সিরিয়াল দেই তাহলে মনে করেন 2 ঘন্টার সময় 1.5 ঘন্টার সময় যাবে। 3-4বার গ্যাস নইলে আমরা সময় কি পাবো? গাড়িতে গ্যাস দিতে লাগলেও অনেক টাইমে গ্যাস যাইতে চায় না, এরকম হয়। অনেকক্ষণ পার হওয়ার পরে যেই পরিমাণে গ্যাস পাই, এতে আসলে আমাদের যে সময়টা যায় এটা অনেকটা পণ্ডশ্রমের মতো অবস্থা। তিতাস কর্তৃপক্ষ বলছে মাতারবাড়ির মহেশখালীতে একটি ভাসমান রিগ্যাসিফিকেশন ইউনিট বন্ধ থাকায় গ্যাস সংকট বেড়েছে। তিতাসের জন্য অ্যালোকেট করে এতখানি, এখান থেকে আমি বিদ্যুতে দিব কতখানি, সারে দিব কতখানি, ডোমেস্টিকে দিব কতখানি, শিল্পতে দিব কতখানি, এগুলো ভাগ করা আছে। তো ওই অ্যালোকেশন অনুযায়ী আমি যতটুকু পাচ্ছি সেই অনুযায়ী দিতে গিয়ে কিছু তো গ্যাসের চাপজনিত সমস্যার কারণে সব জায়গায় গ্যাস পাচ্ছে না। এ হাহাকার শুধু বাসাবাড়িতে নয়, শিল্প কলকারখানার ঘুরছে না চাকা। ক্রেতা ধরে রাখতে ভর্তুকি দিয়ে বিকল্প ব্যবস্থায় কারখানা চালু রাখছেন শিল্প মালিকরা। এর মধ্যে শিল্প খাতে গ্যাসের দাম 2.5 গুণ বাড়াতে চায় সরকার। আওয়ামী লীগ সরকারের আমলে নিরবিচ্ছিন্ন সরবরাহের কথা বলে দাম 150% বেশি বাড়ানো হলেও গ্যাস পায়নি শিল্প খাত। সংশ্লিষ্টরা বলছেন দেশীয় গ্যাসের উৎপাদন ক্রমেই কমছে, আগামী 2 বছরেও নতুন টার্মিনাল চালুর সম্ভাবনা নেই। আমার গ্যাসের উৎস অনুসন্ধান হয়নি। এখনও যদি ভোলার গ্যাস এবং সাতকিস্টের গ্যাসটাই যদি শুধু কাজে লাগানো হয়, তাহলেও 5 বছরের জ্বালানি নিরাপত্তা অর্থাৎ গ্যাসের চাহিদা কমে যায়, পূরণ করা সম্ভব।
বর্তমানে দেশে গ্যাসের দিনের অনুমোদিত লোড 535 কোটি ঘনফুট। এর বিপরীতে দিনে 380 থেকে 400 কোটি ঘনফুট গ্যাসের চাহিদা রয়েছে। এর মধ্যে সর্বোচ্চ সরবরাহ করা হয় 280 থেকে 300 কোটি ঘনফুট গ্যাস। এতে ঘাটতি থাকছে দিনে 100 থেকে 120 কোটি ঘনফুট। পেট্রোবাংলার প্রস্তাবে সবচেয়ে বেশি বিপাকে পড়বে নতুন শিল্প কারখানা। এছাড়া তৈরি পোশাক ও বস্ত্র খাতের কারখানার খরচ বাড়বে, দাম বাড়বে বেকারি সহ বেশ কিছু পণ্যের, বাধাগ্রস্ত হবে নতুন বিনিয়োগ। দেলোয়ার দোলন, এখন, ঢাকা। গ্যাস সংকটে চরম দুর্ভোগে কুমিল্লার বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির প্রায় 5 লাখ গ্রাহক। আবাসিক, বাণিজ্যিক ও শিল্প খাতে সর্বত্রই একই ভোগান্তি। বিশেষ করে কুমিল্লা নগরী ও আশেপাশের এলাকাগুলোতে এই সংকট তীব্র আকার ধারণ করেছে। 30 বছর আগে স্থাপিত পাইপলাইনে বর্তমান চাহিদা অনুযায়ী গ্যাস সরবরাহ না করতে পারায় তৈরি হয়েছে এই সংকট। এছাড়া চাহিদা অনুযায়ী গ্যাসের উৎপাদন হচ্ছে না বলেও জানিয়েছেন বাখরাবাদ কর্তৃপক্ষ। মাসুদ আলমের প্রতিবেদন, ক্যামেরায় ছিলেন বাসির আহমেদ। কুমিল্লা নগরীসহ আশপাশের এলাকায় তীব্র গ্যাস সংকট। ভোর থেকে রাত অবধি বেশিরভাগ এলাকায় চুলায় জ্বলছে না আগুন। গেল 1 মাস ধরে কুমিল্লা নগরীর নূরপুর, সংগ্রাস, চকবাজার, চাঁদপুর, শুভপুর সহ বেশিরভাগ এলাকায় গ্যাসের এই সংকট চরমে। রান্নার সময় গ্যাস না থাকায় সিলিন্ডার গ্যাস আর মাটির চুলায় রান্না করতে বাধ্য হচ্ছেন গৃহিণীরা। একই অবস্থা হোটেল রেস্তোরাঁগুলোতেও। সেখানেও গ্যাসের সংকট তৈরি হওয়ায় লোকসানে ব্যবসায়ীরা। গ্যাসে রান্নতে পারি না, গরম হোক শীত হোক। আমরা রাতের 5টার সময় গ্যাস, যা রাতের 12টার সময় গ্যাস। আমরা রান্ধতে পারি কোনো খাইতে পারি না, গ্যাস বিল ঠিকই দিই। এই লাকড়ি দিয়ে রান্না করতেছি, এদিকে খুঁজে আনি, এদিকে গাছ কাটে আনি, এইভাবে আর কি রান্না করতেছি। আমাদের কষ্ট হয়। 4টার সময় শুরু করে ফাঁক করনে, এরপরে রান্না বাড়ি করে সেটাতে তাড়াতাড়ি করে এই ফালাইরা আর কি। সকালবেলা আমাদের সবজি, ডাউল, বিরিয়ানি, সোপা এটা ফাঁক করে দিও, পরোটা। তো স্পিড কমে যায়, স্পিড কমার কারণে কাস্টমার থাকে, পর্যাপ্ত পরিমাণ সাপ্লাই দিতে পারি না আমরা। এদিকে কুমিল্লার বিসিক শিল্পনগরী, ইপিজেড সহ জেলার ছোট বড় বিভিন্ন শিল্প কারখানায় উৎপাদনে পড়েছে নেতিবাচক প্রভাব। বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির আবাসিক, বাণিজ্যিক এবং শিল্প খাতের 5 লক্ষাধিক গ্রাহক একই ভোগান্তিতে। বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি কর্তৃপক্ষ বলছে, কুমিল্লা সহ 6 জেলায় আবাসিক, সিএনজি ফিলিং স্টেশন, বিসিক শিল্পনগরী, ইপিজেড, সার কারখানা, ছোট বড় শিল্প প্রতিষ্ঠান ও বিদ্যুৎ স্টেশন কেন্দ্র সহ বিভিন্ন খাতের গ্রাহক রয়েছে। দিন দিন গ্যাসের চাহিদা বাড়লেও উৎপাদন বাড়ছে না। সরবরাহের ঘাটতির কারণেই হয়তো বা কিছু কিছু জায়গায়, বিশেষ করে ডাউন স্ট্রিমে হয়তো বা স্বল্পচাপ পরিস্থিতি বিরাজ করে। আর শীতকালে বেশি হয়, আপনি জানেন পাইপলাইনে হাইড্রেন্টের বিষয় হয়। জায়গার সহায়তায় একটা করতে চাচ্ছি যে পাইলট তারা একটু করে দেখবে যে কোন জায়গাটায় আমাদের আসলে রিহ্যাব করা দরকার পাইপলাইন। সেই পরিকল্পনা রয়েছে, আমাদের গ্রাজুয়ালি একটা রিহ্যাব করবো, যেহেতু বাজেটের বিষয় তো রয়েছে। গ্যাসের সংকট নিরসনে বিভিন্ন সময় অবৈধ সংযোগ বিচ্ছিন্ন এবং পাইপলাইন অপসারণেও কমছে না অপরাধীদের দৌরাত্ম্য। মাসুদ আলম, এখন, কুমিল্লা। গত বাজেটের পর 6 মাস যেতে না যেতেই আবারও বাড়ানো হলো মুঠোফোনে কথা বলা এবং ইন্টারনেট ব্যবহারের খরচ। এবার প্রথমবারের মতো ভ্যাট বসানো হয়েছে ব্রডব্যান্ড সেবার উপরেও। এতে চরমভাবে গ্রাহক সংকটে পড়তে পারে এই খাত। বিশেষজ্ঞরা বলছেন, গ্রাহক না বাড়লে কেবল ভ্যাট বৃদ্ধির কারণে ক্ষতির মুখে পড়বে প্রযুক্তি খাতের শিল্প। আরও জানাচ্ছেন নাজমুস সাকিব। তথ্য প্রযুক্তি খাতে এগিয়ে যাওয়ার জন্য যখন মুঠোফোন আর ইন্টারনেটের দাম কমিয়ে গ্রাহক বাড়ানো জরুরি, তখন নানা করের ফাঁদে বাড়ছে অতি প্রয়োজনীয় সেবার দাম। এতে বিরূপ প্রভাব পড়েছে এ খাতে। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বিটিআরসির তথ্য মতে গত বছরের জুনেও দেশে মোবাইল ইন্টারনেট ব্যবহারকারী ছিল 12,91,00,000 লাখ। সবশেষ নভেম্বরে এসে যা দাঁড়িয়েছে 11,90,00,000 লাখে। অর্থাৎ 6 মাসে মোবাইলে ইন্টারনেট গ্রাহক কমেছে প্রায় 1 কোটি। তার মধ্যে আবারও বাড়ল মুঠোফোনে কথা আর ইন্টারনেটের দাম। অপারেটররা যখন গ্রাহক ধরে রাখার চ্যালেঞ্জে, তখন মোবাইল সেবায় সম্পূরক শুল্ক 20% থেকে বাড়িয়ে 23% করেছে এনবিআর। এতে সম্পূরক শুল্ক, ভ্যাট ও সারচার্জ মিলিয়ে মোট 39% কর আরোপিত হয়েছে। আরও 3% বৃদ্ধিতে তা 42% উন্নীত হয়েছে। সব মিলিয়ে 100 টাকায় সরকার পাবে 56 টাকা 30 পয়সা, জানিয়ে ক্ষুব্ধ গ্রাহক ও অপারেটররা।
অপারেটররা বলছে দিনকে দিন যখন গ্রাহক কমছে তখন এই সিদ্ধান্তে বিরূপ প্রভাব পড়বে সম্ভাবনাময় এ খাতে। বাজেটের এত আগেই এ সিদ্ধান্ত ব্যতিক্রম বলে মনে করেন তারা। এটা খুবই সারপ্রাইজিং আমাদের জন্য, বিশেষ করে মাত্র লাস্ট বাজেটেই একটা এক্সট্রা ইম্পোজ হয়েছে। আমরা তখনও বলেছিলাম যে গ্রাহক লেভেলে ট্যাক্স বাড়লে ওভারঅল সরকারের রেভিনিউ কমে যাবে। সো এখানে হয়তো আপনি সাপ্লিমেন্টারি ডিউটি হিসেবে আপনি হয়তো টাকা বেশি পাবেন, কিন্তু আপনার অন্যান্য রেভিনিউ আসলে কমে যাবে। জিডিপিতে ইম্প্যাক্ট হয়, কারণ যদি মানুষ ইন্টারনেট ইউজ করে, বেশি কানেক্টিভিটি বেশি হয়, তাহলে কিন্তু অফকোর্স আপনার জিডিপি ইনক্রিজ করে, কারণ সে প্রোডাক্টিভিটি বাড়ে। কিন্তু যেটা দেখা যাচ্ছে যে শর্ট টার্মটাই সরকার বেশি দেখছে যে তাড়াতাড়ি ট্যাক্স কিভাবে নেওয়া যায়। লং টার্মে কিন্তু খারাপ হবে কি, মানুষ আরো ইন্টারনেট কম ইউজ করবে, কারণ মানুষ তো এখন খরচ কমায় দিবে। শুধুই কি মোবাইল অপারেটর, প্রথমবারের মতো ব্রডব্যান্ড সেবায়ও 10% সম্পূরক শুল্ক আরোপ করেছে জাতীয় রাজস্ব বোর্ড। এতে 500 টাকার সংযোগে বাড়তি গুনতে হবে অন্তত 77 টাকা, আর 1000 টাকার সংযোগে বাড়তি দিতে হবে 155 টাকা। আর এসবের চাপ শেষ পর্যন্ত গিয়ে পড়বে গ্রাহকের ঘাড়ে। এরই মধ্যে আইএসপিএবি সভাপতি ইমদাদুল হক জানিয়েছেন, সরকার সিদ্ধান্তে অটল থাকলে আগামী মাস থেকেই নতুন বিল গ্রহণ করতে বাধ্য হবেন তারা। আপনার 1000 টাকার প্যাকেজ যেটা আছে, 1000 টাকার প্যাকেজ সেটা হয়ে যাচ্ছে 1155 টাকা, তার মানে 155 টাকা সেখানে অ্যাড হচ্ছে। ব্রডব্যান্ড পেনিট্রেশন যেটা আছে, ব্রডব্যান্ড পেনিট্রেশন এখানে একটু বাধাগ্রস্ত হবে। এখানে একটু না, আমি বলবো যে ভালোভাবে বাধাগ্রস্ত হবে। যে আইটিসি কিন্তু গভর্নমেন্ট বন্ধ করে দিয়ে। বাংলাদেশ মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশনের সভাপতি মহিউদ্দিন আহমেদ বলেন, গ্রাহক বৃদ্ধির দিকে নজর না দিয়ে শুধুমাত্র 1000 কোটি টাকা ট্যাক্স আদায় বিফলে যেতে পারে সরকারের জন্য। তাই বিষয়টি নিয়ে আবারও ভাবার জন্য অনুরোধ তার। ব্যাক ইন্ডে আমি কিন্তু অনেক সুবিধা জনগণের এই সেবার মাধ্যমে আদায় করতে পারি। তাহলে দেখতে হবে জনগণের কাছে শুধু ট্যাক্সই আদায় করছি না, জনগণকে এই সেবা দেওয়ার মাধ্যমে জনগণের কাছ থেকে কিন্তু বিপুল পরিমাণ রাজস্ব আমি আদায় করছি। এই মুহূর্তে আরও 10% কর কমিয়ে দিয়ে নামমাত্র মূল্যে একটি ডিভাইস প্রদান করে প্রত্যেককে ইন্টারনেটে কানেক্টিভিটির মধ্যে সরকারকে আনা। মোবাইল ফোন যারা ব্যবহার করেন সেই সব গ্রাহকদের উপর 5% সম্পূরক শুল্ক বাড়িয়ে 2024-25 অর্থ বছরে সেটা 20% করা হয়েছিল, এবং সব মিলিয়ে সেটা 39% পর্যন্ত গ্রাহকদের টানতে হতো। এবং এটা নিয়ে যেমন নানা ধরনের সমালোচনা ছিল, প্রায় 5 থেকে 6 মাস না যেতে আবারও যদি 3% বাড়ানো হয়েছে, এতে অনেকটাই ভোগান্তি বাড়বে গ্রাহকদের মুঠোফোন ব্যবহারে। বিশেষজ্ঞরা বলছেন, যদি গ্রাহক বাড়িয়ে সম্পূরক শুল্ক সহ অন্যান্য যে শুল্ক রয়েছে সেটা কমানো যায়, তাহলে এতে আরও স্বাচ্ছন্দ্য বাড়বে। নাজমুস তাকিব, এখন ঢাকা। চট্টগ্রাম বন্দরে বিভিন্ন দেশ থেকে চাল বোঝাই জাহাজ আসতে শুরু করেছে। দুটি জাহাজে ভারত থেকে 52,000 টনের পর এবার মিয়ানমার থেকে আসছে আরও 1 লাখ টন চাল। পাকিস্তান থেকেও প্রায় 50,000 টন চাল আমদানির প্রক্রিয়া চলছে। সব মিলিয়ে ফেব্রুয়ারি-মার্চের মধ্যেই 2.5 লাখ টন চাল আমদানি করছে অন্তর্বর্তী সরকার। তবে সরকারি পর্যায়ে বিপুল আমদানি, শুল্ক প্রত্যাহার, ব্যাংক মার্জিন কমানো সহ নানা পদক্ষেপের পরেও লাগামহীনভাবে বাড়ছে চালের দাম। এজন্য অসাধু ব্যবসায়ীদের চাল মজুত ও সরবরাহ ব্যবস্থায় সরকারের নিয়ন্ত্রণ না থাকাকে দুষছেন ব্যবসায়ীরা। আরও জানাচ্ছেন হাজেরা শিউলি। গত অর্থ বছরে দেশে চাল আমদানিতে শুল্ক কর ছিল 63%। দাম সহনীয় রাখা ও চাল আমদানি উৎসাহিত করতে 2 মাস আগে শুল্ক কর পুরোপুরি তুলে নেয় সরকার। এরপরেও বেসরকারিভাবে চাল আমদানি বাড়েনি সেভাবে, তাই মজুদ বাড়ানো এবং দামে লাগাম টানতে 6 লাখ মেট্রিক টন চাল আমদানির সিদ্ধান্ত নেয় অন্তর্বর্তীকালীন সরকার। গত 26শে ডিসেম্বর ভারত থেকে প্রথম চালানে 24,690 টন চাল আসে চট্টগ্রাম বন্দরে। শনিবার আরও 27,000 মেট্রিক টন চাল নিয়ে ভারত থেকে আসছে দ্বিতীয় চালান। চলতি সপ্তাহে মিয়ানমার থেকে প্রায় 25,000 টন আতপ চাল নিয়ে চট্টগ্রাম বন্দরের জেটিতে ভিড়বে আরও 2টি জাহাজ। মিয়ানমার থেকে G2G ভিত্তিতে 1 লাখ টন ও পাকিস্তান থেকে আমদানি করা হচ্ছে আরও 50,000 টন আতপ চাল। 6 লক্ষ টন যেটা অনুমোদন হয়েছে, তার মধ্যে মায়ানমার থেকে আসবে 1 লক্ষ টন। তাদের প্রথম জাহাজ আসবে 14 তারিখে, এবং বাকি মালগুলো আছে ইন্ডিয়া থেকে। ইন্ডিয়া থেকে আমাদের এ পর্যন্ত প্রায় 2.5 লক্ষ টনের
চুক্তি সই হয়ে গেছে, সে আমদানি হচ্ছে। তবে সরকারিভাবে বিপুল পরিমাণ চাল আমদানি হলেও আগ্রহ নেই ব্যক্তি পর্যায়ে আমদানিকারকদের। চট্টগ্রাম কাস্টমস হাউজের হিসেবে গত 6 মাসে চট্টগ্রাম বন্দর দিয়ে মোট চাল আমদানি হয়েছে 25,000 টন। এর মধ্যে বেসরকারি পর্যায়ে আমদানি হয়েছে মাত্র 371 মেট্রিক টন। তবে ভারত থেকে স্থল বন্দর দিয়ে বেশি চাল আসে বলে জানান কাস্টমস কর্মকর্তারা। সরকার আরো স্মুথলি যদি এক্ষেত্রে মিনিস্ট্রি যদি আরো সহজীকরণ করে তাহলে হয়তো সাধারণ আমদানিকারক এক্ষেত্রে আগ্রহী হয়ে উঠতে পারেন বলে মনে হয়। যেহেতু সরকার বাল্ক আইটেমে বিশাল আকারে চালান এনেছে, এই জন্য জাহাজের মাধ্যমে এখান দিয়ে কাস্টমার চট্টগ্রামের মাধ্যমে প্রায় 24,490 টন চাল গত মাসে এসেছে এবং সামনেও আরও কয়েকটি চালান পেন্ডিং আছে। ইনশাল্লাহ বাংলাদেশের যে ভোগ্যপণ্যের বাজারে চালের কোনো সংকট হবে না। পাইকারি চাল ব্যবসায়ীদের অভিযোগ, বাজারে চালের সরবরাহে ঘাটতি না থাকলেও দাম বাড়ছে দফায় দফায়। অসাধু ব্যবসায়ীরা বিপুল চাল মজুত করলেও সরকারি সংস্থাগুলোর নজরদারি না থাকায় তারা পার পেয়ে যাচ্ছে। তো চাল তো সংকট নাই, কেন দাম বাড়ছে? এটা সরকার যদি ধানের মুকাম বা নর্থ বেঙ্গলে যেসব জায়গাতে উৎপন্ন হয় সেসব জায়গাতে সরকার যদি জরুরিভাবে তদারকি করে অবশ্যই মার্কেট কন্ট্রোলে আসবে। গত 2 সপ্তাহের মধ্যে বাজারে চালের দাম বেড়েছে প্রতি বস্তায় 150 থেকে 200 টাকা। হাজেরা শিউলি, এখন চট্টগ্রাম। উত্তরাঞ্চলের নতুন রেল রুট প্রকল্প ঝুলে আছে অর্ধযুগ ধরে। যমুনা রেল সেতুর কাজ শেষ হলেও শুরুই হয়নি রংপুরের কাউনিয়া থেকে পার্বতীপুর আর বগুড়া থেকে সিরাজগঞ্জ রেল রুটের কাজ। ঋণ চুক্তি অনুযায়ী ভারত অর্থ ছাড় না করায় এসব প্রকল্পে দেখা দিয়েছে অনিশ্চয়তা। কয়েক দফা সময় বাড়িয়ে প্রকল্পের মেয়াদ শেষ হলেও দৃশ্যমান হয়নি কোনো কাজ। এই অবস্থায় অর্থায়নের বিকল্প উৎস খোঁজার পরামর্শ বিশেষজ্ঞদের। মোকাররম হোসেনের প্রতিবেদন, ছবি তুলেছেন আশিকুর রহমান ও মুহসিন আলী। দৃশ্যমান যমুনা রেল সেতু, চলছে শেষ সময়ের ঘষামাজা। বিশ্বমানের প্রযুক্তি, আধুনিক প্রকৌশল ব্যবহার আর প্রায় 16,000 কোটি টাকা নির্মাণ ব্যয়। সব মিলিয়ে দেশের অন্যতম বড় এ স্থাপনা ঘিরে চওড়া হয়েছিল দেশের উত্তর জনপদের মানুষের স্বপ্ন। পুরোদমে চালু হলে সেতুটি ব্যবহার করে উত্তরাঞ্চল থেকে প্রতিদিন চলাচল করতে পারবে 38টি ট্রেন। 2016 সালের ডিসেম্বরে একনেকে অনুমোদন আর 2020-এর নভেম্বরে ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয় এই রেল সেতুর। প্রকল্পের সমীক্ষায় বলা হয়েছিল নির্মাণ শেষে উত্তরের সঙ্গে ঢাকার রেল যোগাযোগে দূরত্ব কমবে, বাঁচবে সময়, সাশ্রয় হবে যাত্রীদের অর্থ। পরিকল্পনায় ছিল সেতুটির সুবিধা পেতে উত্তরাঞ্চল থেকে বগুড়া হয়ে সিরাজগঞ্জ রুট দিয়ে ঢাকায় ঢুকবে ট্রেনগুলো। দূরত্ব কমবে 100 কিলোমিটারের উপরে। শুধু তাই নয়, এ রুটে বিভাগীয় শহর রংপুরকেও যুক্ত করার কথা পরিকল্পনায় বলা হয়েছিল। তবে জাপানের প্রতিষ্ঠান জাইকার সহায়তায় যমুনা রেল সেতুর নির্মাণ কাজ প্রায় 100% শেষ হলেও মুখ থুবড়ে পড়েছে উত্তরা রেলপথ তৈরির কাজ। কাজের দৃশ্যমান অগ্রগতি 0% প্রায়। কিন্তু কেন? প্রকল্প সূত্র বলছে, যে দুটি রেল রুটের কাজ ঝুলে আছে সেখানে অর্থায়নের জন্য ভারতের সঙ্গে চুক্তি ছিল, যার একটি বগুড়া সিরাজগঞ্জ ডুয়েল গেজ রেলপথ প্রকল্প। এছাড়া যমুনা রেল সেতু প্রকল্পের সঙ্গে প্রাসঙ্গিক রেল রুট পার্বতীপুর থেকে কাউনিয়া 57 কিলোমিটার রেলপথ মিটার গেজ থেকে তা ডুয়েল গেজে রূপান্তর প্রকল্প। 2018 সালের জানুয়ারিতে 6 বছর মেয়াদি প্রকল্প অনুমোদন হলেও নেই কোনো অগ্রগতি। ভারত ও বাংলাদেশের যৌথ অর্থায়নে 1,683 কোটি টাকার এই প্রকল্পে লাইন অফ ক্রেডিটের আওতায় ভারতের দেবার কথা ছিল 1,376 কোটি টাকা। কিন্তু কেবল চুক্তি করে অর্থ ছাড় না দেয় 2022 সালের 25 আগস্ট কেবল ভারতীয় পরামর্শক প্রতিষ্ঠানকে নিয়োগ দিয়েই দায় সেরেছে গেল সরকার। বাস্তবতা হলো প্রকল্পের মেয়াদ ফুরিয়ে গেলেও এখনো শুরুই হয়নি নির্মাণ কাজ। আর বগুড়া সিরাজগঞ্জ রেলপথের কাজ 2018 সাল থেকে ঝুলে আছে কেবল জমি অধিগ্রহণ প্রক্রিয়ায়। ইন্ডিয়ান ফাইন্যান্সের প্রজেক্ট তো এটা একটু স্লো গোয়িং হবে, আর ডিটেল ডিজাইন ফেজে আছে আর কি। ডিটেল ডিজাইন পেলে, ডিটেল ডিজাইন এন্ড এস্টিমেট পেলে তারপরে মূল টেন্ডারে যাবে, তারপর ঠিকাদারি প্রতিষ্ঠান অ্যাপয়েন্টমেন্ট হলে সেই অনুযায়ী তারা কাজ করবে। লাইন অফ ক্রেডিট বা এলওসি ঋণের শর্তে বলা হয়েছে সব প্রকল্পের 75% অর্থায়নই হবে ভারত থেকে, আর 25% দেবে বাংলাদেশ সরকার। তবে এখানেও প্রকল্পের 75% পণ্য সেবায় ভারত থেকে আমদানি করতে হবে মর্মে শর্ত জুড়ে দেয় ভারত সরকার। আওয়ামী লীগ সরকারের সব শর্ত মেনে নেওয়ার পরও বাংলাদেশ রেলওয়ের সব প্রকল্পে ভারতীয় অর্থায়ন নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা। দেশের রাজনৈতিক আদর্শ, মুক্তিযুদ্ধের আদর্শ কিংবা আমার উন্নয়নের আদর্শকে আমি জলাঞ্জলি দিতে পারি, এই ধরনের কোনো যদি প্রকল্প নেওয়া হয় সেই ক্ষেত্রে কিন্তু সেটা একদিকে রাষ্ট্রের ক্ষতি হয়, আর একদিকে রাজনৈতিক অসন্তুষ্টি তৈরি হয়। সরাসরি যেতে পারি না, আমাদেরকে রংপুর থেকে আবার একটা ছোট ট্রেন করে
পার্বতীপুর অথবা সৈয়দপুর এই সমস্ত জায়গায় গিয়ে আমাদের ওই জায়গাগুলোতে যেতে হচ্ছে। তো এইটা তো একটা বিশাল ব্যারিয়ার। রংপুর যদি আমরা একটা বিভাগীয় শহর হিসাবে কল্পনা করি, তাহলে সেখানে যোগাযোগের ক্ষেত্রে সেই ধরনের ফ্যাসিলিটি তাকে দিতে হবে। বিশেষজ্ঞরা বলছেন, আওয়ামী লীগ সরকারের পতনের পর প্রকল্পের কাজে ভারতের হাত পা গুটিয়ে নেওয়ার মানসিকতা প্রতিবেশী সুলভ নয়। এছাড়া রেলওয়ে সূত্র বলছে, প্রকল্পে কেনাকাটা, সমীক্ষা, অর্থব্যয় মূল্যায়নে ভারত নতুন করে কিছু শর্ত আরোপের কথা জানিয়েছে। তাহলে বাংলাদেশের জন্য কি হতে পারে বিকল্প সমাধান, জানতে চেয়েছিলাম সাবেক এই রাষ্ট্রদূতের কাছে। যে কোনো কারণেই হতে পারে তাদের সিদ্ধান্ত, সেক্ষেত্রে আমরা এই চুক্তিটা থেকে বেরিয়ে এসে আমরা মিউচুয়ালি এগ্রি করলাম যে ঠিক আছে এই চুক্তিটা আর কার্যকর থাকলো না, তখন আমরা তৃতীয় কোনো পক্ষ, জাপান হতে পারে, এডিবি হতে পারে, অন্য যে কেউই এই ধরনের সহায়তা করতে আগ্রহী, তাদের সাথে কথা বলে আমরা এই প্রকল্প বাস্তবায়নের দিকে এগিয়ে যেতে পারি। মোকাররম হোসাইন, এখন রংপুর। সারা দেশে জেঁকে বসেছে শীত। বিভিন্ন স্থানে চলছে মৃদু শৈত্যপ্রবাহ। তীব্র ঠান্ডার পাশাপাশি হিমেল বাতাস বিপর্যস্ত করে তুলছে জনজীবন। শীতের কারণে বিপাকে পড়েছেন ছিন্নমূল আর স্বল্প আয়ের শ্রমজীবী মানুষ। এ নিয়ে আরও জানাতে দিনাজপুরের হিলি থেকে সোহেল রানা, মেহেরপুর থেকে মুজাহিদ আল মুন্না এবং ঝালকাঠি থেকে যুক্ত হয়েছেন আল আমিন তালুকদার। প্রথমে চলে যেতে চাই দিনাজপুরে সোহেলের কাছে। সোহেল, শীতের তীব্রতা কেমন? তাপমাত্রার পারদ নেমেছে কতটুকু? বিস্তারিত জানাবেন। রাত্রি আপনাকে একটু জানিয়ে রাখি যে শীতের যে তাপমাত্রা সেটি কিন্তু দিন দিন এই অঞ্চলে বৃদ্ধি পাচ্ছে এবং এই অঞ্চলের উপর দিয়ে মৃদু যে শৈত্যপ্রবাহ সেটি বয়ে যাচ্ছে, যার কারণে শীতের তীব্রতা অনেকটাই বেড়েছে এবং আমরা দেখেছি তাপমাত্রার যে পারদ সেটি কিন্তু 15 ডিগ্রি থেকে কমে এখন প্রায় 9 ডিগ্রির ঘরে এসেছে এবং এর ফলে যে শীতের তীব্রতা, এতে কিন্তু যারা সাধারণ মানুষ রয়েছেন, দিনমজুর রয়েছেন এবং নিম্ন আয়ের মানুষ, তারা কিন্তু অনেকটাই বিপাকে পড়েছেন। বিশেষ করে উত্তর অঞ্চলের এই জায়গাটিতে শীতের তীব্রতা প্রতিবারই বেশি থাকে, এবারও কিন্তু অনেকটাই বেশি, যার কারণে সমস্যায় পড়তে হচ্ছে সব মানুষদেরকে। আমি একটি জিনিস জানিয়ে রাখি যে আজকে কিন্তু, গতকালকে আমরা কুয়াশা দেখিনি, তবে হিমেল হাওয়ার কারণে কনকনে ঠান্ডা অনুভূত হয়েছে এবং আজকে ভোর রাত থেকে কিন্তু ঘন কুয়াশার চাদরে এই অঞ্চল কিন্তু ঢাকা পড়েছে, ফলে যানবাহন চলাচলে কিছুটা বিঘ্ন ঘটছে এবং আমরা দেখেছি যে যানবাহনগুলো রাস্তা দিয়ে চলাচল করছে, তারা কিন্তু হেডলাইট জ্বালিয়ে কিন্তু চলাচল করছে এবং দুর্ঘটনা এড়াতে তারা কিন্তু অনেকটাই সতর্কতা অবলম্বন করলেও, বিশেষ করে আমরা বেশ কয়েকদিন ধরে দেখেছি যে অঞ্চলে বেশ কয়েকটি রাস্তায় কিন্তু সড়ক দুর্ঘটনার ঘটনা ঘটেছে এবং সেখানে কিন্তু নিহতের সংখ্যাও রয়েছে বেশ কয়েকজন, আমরা দেখেছি। তো সেই ক্ষেত্রে শীতের তীব্রতা যেমনটা জনজীবনে প্রভাব ফেলে, সেই সাথে কিন্তু মানুষের যে দুর্ঘটনার কবল সেটিও কিন্তু অনেকটাই বেড়ে দিয়েছে এই অঞ্চলে এবং নিম্ন আয়ের যারা মানুষ রয়েছেন তাদের যে আয়ের কিন্তু ভাটা পড়েছে। আমরা দেখেছি যে অটো চালক, রিক্সা চালক, ভ্যান চালক যারা রয়েছেন, তারা কিন্তু বিশেষ করে সকাল থেকে বেলা 11টা 12টা পর্যন্ত রাস্তায় কিন্তু কোনো যাত্রী না পাওয়ার কারণে তাদের যে দৈনন্দিন আয় সেখানে একটা ভাটা পড়ছে। এর ফলে কিন্তু তারা তাদের পরিবার পরিজনে অনেকটাই কষ্টের দিন যাপন করছেন। তারা বলছেন যদি শীত বস্ত্র এবং শীত বস্ত্রের পাশাপাশি আর্থিক সহায়তা কিংবা খাদ্য সহায়তা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে দেওয়া হয়, সেক্ষেত্রে তাদের জন্য ভালো হবে তারা বলছেন এবং তারা এতে করে যেটি বলছেন যে এতে করে শুধু শীত বস্ত্র না, আর্থিক সহায়তাগুলো যদি দেওয়া যায় সেক্ষেত্রে তাদের জন্য উপকার হবে, এমনটি কিন্তু তারা বলছেন। তো সেই সবকিছু মিলে বলা চলে যে উত্তর অঞ্চলে শীতের যে তীব্রতা সেটি কিন্তু অনেকটাই বেড়েছে। তো আমরা এখন যাব মেহেরপুরে, সেখানে রয়েছেন সহকর্মী মুজাহিদ আল মুন্না, তিনি জানাবেন সেখানকার শীতের প্রতি। মুজাহিদ, মেহেরপুরে শীতের তীব্রতা কেমন এবং এই শীতের প্রভাব জনজীবনে কতটা পড়েছে সেটি জানাবেন আমাদেরকে। সোহেল, আপনাকে আমি জানিয়ে রাখি দিনাজপুরের হিলির মতোই কিন্তু মেহেরপুরও কিন্তু শীতের জেলা হিসেবে পরিচিত এবং গত কয়েকদিন থেকে কিন্তু মেহেরপুরের উপর দিয়ে চলছে মৃদু শৈত্যপ্রবাহ। আমি যদি আপনাকে জানিয়ে রাখি, আজ সকাল 6টায় মেহেরপুরের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 10.3 ডিগ্রি সেলসিয়াস, যা গতকালকে কিন্তু আরো কম ছিল। গতকালকে মেহেরপুরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল 8.5 ডিগ্রি সেলসিয়াস এবং আমি আবহাওয়া অফিসের সাথে কথা বলেছি, তারা আমাকে জানিয়েছেন এই তাপমাত্রার পারদ কিন্তু আরো নিচের দিকে নামতে পারে, যার ফলে সবচাইতে বেশি বিপাকের মধ্যে রয়েছে যারা দিনমজুর, দিন আনা দিন খাওয়া মানুষ, বিশেষ করে যারা রিক্সা চালক, ভ্যান চালক, ইজি বাইক চালক,
এবং যারা দিনমজুরের কাজ করে এরা কিন্তু বেশ কষ্টের মধ্যে রয়েছে। তার কারণ হচ্ছে অতিরিক্ত শীতের কারণে তারা কিন্তু ঠিক মতো কাজ করতে পারছে না। আবার রাস্তায় স্বাভাবিক সময়ের চাইতে কিন্তু জনগণের উপস্থিতি একেবারেই কম, যার ফলে রিক্সা চালক, ভ্যান চালক এদের কিন্তু ভাড়া অনেকটাই কমে গেছে। আবার অতিরিক্ত শীতের কারণে কিন্তু শীতজনিত যে সমস্ত রোগ সেগুলো কিন্তু বাড়ছে, যার ফলে হাসপাতালে রোগীদের চাপ সামলাতে হিমশিম খেতে হচ্ছে চিকিৎসকদের। আমি যদি আপনাকে আরেকটু জানিয়ে রাখি, অতিরিক্ত শীতের কারণে কিন্তু সব ধরনের মানুষই কিন্তু বিপদে রয়েছে, বিশেষ করে যারা সব ধরনের কাজের সাথে জড়িত দিনমজুর এদের পাশাপাশি সাধারণ যারা মানুষ এরাও কিন্তু এক ধরনের বিপাকে পড়েছে। কারণ অতিরিক্ত শীতের কারণে তারা প্রতিদিনের যে সমস্ত কাজ সেগুলো ঠিক মতো করতে পারছে না। আবার আমি চিকিৎসকদের সাথে কথা বলেছি, তারা আমাকে জানিয়েছেন যে আবহাওয়া তাপমাত্রা আরো কমলে এই ধরনের রোগ বালাই কিন্তু আরো বাড়তে পারে, যার ফলে বাড়ির যারা বয়োজ্যেষ্ঠ এবং শিশু এদেরকে কিন্তু সাবধানে থাকার পরামর্শ দিচ্ছে চিকিৎসকরা। আমি আরেকটা জিনিস আপনার জানিয়ে রাখতে চাই, সেটি হচ্ছে শীত বাড়লেও কিন্তু মেহেরপুরে সেভাবে শীত বস্ত্র বা শীত নিবারণের জন্য ভালো কোনো পোশাক বা শীত বস্ত্র বিতরণ করতে দেখা যাচ্ছে না উপজেলা প্রশাসন, জেলা প্রশাসন বা কোনো রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে। তাই যারা অসহায় মানুষ তারা কিন্তু অনেককেই খড়কুট জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছে। এরকম মেহেরপুরে কিন্তু শীত বাড়ছে, মেহেরপুরের পাশাপাশি সারা দেশেই কিন্তু জেঁকে বসেছে শীত। আমরা এখন চলে যাব ঝালকাঠিতে, সেখানে রয়েছে আমাদের সহকর্মী আলামিন। আলামিন, আপনি জানাবেন যে ঝালকাঠির শীতের পরিস্থিতি কেমন এবং শীতের কারণে যারা নিম্ন আয়ের মানুষ তারা ঠিক কেমন রয়েছে। আলামিন। মুন্না, ধন্যবাদ। আমি যদি বলি যে পৌষের মাঝামাঝি সময় থেকেই ঝালকাঠিতে শীতের তীব্রতা বাড়তে থাকে, সেই একই অবস্থা এখনো বিরাজমান রয়েছে। বর্তমানে হিমেল হাওয়ার সাথে ঘন কুয়াশায় বেড়েছে মানুষের ভোগান্তি। এর ফলে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন হতদরিদ্র, ছিন্নমূল ও স্বল্প আয়ের শ্রমজীবী মানুষ। তাদের অনেকেই ঘর থেকে যথাসময়ে বের হতে পারছেন না। এই হাড় কাঁপানো শীতে কিন্তু তারা কাজ পাচ্ছেন না। এর ফলে তাদের আয় রোজগারও কমে গেছে। তবে অনেকেই কিন্তু এই শীতের সময়ে খড়কুটো জ্বালিয়ে আগুন নিবারণের চেষ্টা করতে দেখা গেছে। এসব মানুষের জন্য জেলা প্রশাসন প্রতিনিয়তই শীতবস্ত্র বিতরণ করছেন। তবে সেই শীতবস্ত্র কিন্তু আসলে পর্যাপ্ত নয়। আর এই ঘন কুয়াশার কারণে কিন্তু জেলার মহাসড়কগুলোতে কখনো কখনো হেডলাইট জ্বালিয়ে যানবাহন চলাচল করতে দেখা গেছে। আর যদি বলি এই জেলা জুড়েই কিন্তু তীব্র শীতের কারণে কিন্তু ঠান্ডাজনিত রোগীর সংখ্যা বাড়ছে। এতে এই ঠান্ডাজনিত রোগের মধ্যে সর্দি, কাশি ও নিউমোনিয়ায় আক্রান্ত হচ্ছে মানুষ। স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে প্রতিদিনই অন্যান্য সময়ের তুলনায় এসব রোগের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। তবে এর মধ্যে বেশি আক্রান্ত হচ্ছেন শিশু ও প্রাপ্তবয়স্করা। চিকিৎসকরা কিন্তু এইসব মানুষের জন্য গরম পানি পান করা সহ গরম কাপড় পরিধানের কথা জানাচ্ছেন। তো সব মিলিয়ে আসলে ঝালকাঠিতে কিন্তু শীতের তীব্রতা অনেকটাই বৃদ্ধি পাচ্ছে। এর ফলে ঘর থেকে আসলে মানুষ অনেকটা ঘরবন্দি হয়ে পড়েছেন। অনেক সময় তারা ঘর থেকে বের হচ্ছেন না প্রয়োজনীয় কাজ ছাড়া। সব মিলিয়ে জেলার মানুষের জনজীবন কিন্তু অনেকটাই বিপর্যস্ত হয়ে পড়েছে। আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী আরো কয়েকটা দিন এই শীতের তীব্রতা থাকবে, এরপর হয়তোবা পরিস্থিতি স্বাভাবিক হবে। তো ঝালকাঠি থেকে আমার কাছে এই ছিল শীত পরিস্থিতির সবশেষ। হিলি, মেহেরপুর এবং ঝালকাঠি থেকে যুক্ত ছিলেন সহকর্মীরা, জানাচ্ছিলেন শীতের তীব্রতার খবর। ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ বিদ্যুৎ কেন্দ্রের পাশে ঘাট ইজারা নিয়ে জেটি নির্মাণের কারণে তৈরি হয়েছে নিরাপত্তা ঝুঁকি। বিদ্যুৎ কেন্দ্রের পাশের সড়ক দিয়ে ভারী পণ্য বোঝাই ট্রাক চলাচলের কারণে সড়কের নিচে থাকা কুলিং পাইপ ফেটে যাওয়ার শঙ্কা দেখা দিয়েছে। এতে বন্ধ হয়ে যেতে পারে 625 মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন দুটি ইউনিট। এ নিয়ে জেলা প্রশাসনকে চিঠিও দিয়েছে কর্তৃপক্ষ। তবে ইজারাদারদের দাবি, বিদ্যুৎ কেন্দ্রের কর্তৃপক্ষ মানুষের চলাচলের সড়কটি দীর্ঘদিন ধরে দখল করে রেখেছে। আজিজুল সঞ্চয়ের প্রতিবেদন। ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ বিদ্যুৎ কেন্দ্রের পাশের সড়কের চিত্র এটি। সড়কের পাশের দেয়ালে লেখা সতর্কবার্তা, ভারী যানবাহন চলাচল নিষেধ। তবে এতে থোড়াই কেয়ার মেঘনা নদীর ঘাট ইজারা কর্তৃপক্ষের। সেই সড়কের উপর দিয়েই দেদারসে চলাচল করছে ভারী পণ্যবাহী যানবাহন।
আশুগঞ্জ বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদনে থাকা 4টি ইউনিট থেকে প্রতিদিন জাতীয় গ্রিডে যাচ্ছে প্রায় 1000 মেগাওয়াট বিদ্যুৎ। দেশের অন্যতম বৃহৎ এ বিদ্যুৎ কেন্দ্রের পাশে মেঘনা নদীর ঘাট ইজারা নিয়ে সম্প্রতি নির্মাণ করা হয়েছে, যেটি ফলে ভারী পণ্যবাহী যানবাহন চলাচলের কারণে কুলিং পাইপ ফেটে বিদ্যুৎ কেন্দ্রের 2টি ইউনিটের উৎপাদন বন্ধের শঙ্কা দেখা দিয়েছে। জেটিটা যে ভিতরে নিয়ে গেছে নদীর মাঝ বরাবর, ওখানে পানির প্রবাহ বাধা পাবে, বাধা পেয়ে ওখানে পলি জমবে একসময় আমাদের ইউনিট পানি পাবে না, পানি না পেলে পরে 4টা ইউনিট বন্ধ হয়ে যাবে। ওই রাস্তার উপর দিয়ে যদি ভারী যানবাহন যায় ওই কুলিং লাইনটা ভেঙে যাবে, ভেঙে গেলে পরে বিদ্যুৎ কেন্দ্র বন্ধ হয়ে যাবে। 2024-25 অর্থ বছরের জন্য আশুগঞ্জ নৌবন্দরের 2টি ঘাট ইজারা নেন আশুগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি শাহজাহান সিরাজ। সম্প্রতি বিদ্যুৎ কেন্দ্র সংলগ্ন ঘাটে পণ্য ওঠানামার জন্য নদীর অংশ ভরাট করে নির্মাণ করেন, যেটি ইজারাদারের দাবি বিদ্যুৎ কেন্দ্রের পাশের ঘাটটি ধানের স্থায়ী মোকাম ছিল। অভিযোগ করেন দীর্ঘদিন ধরে সড়কটি দখল করে রেখেছিল বিদ্যুৎ কেন্দ্র কর্তৃপক্ষ। এই জায়গাটা পিটিভি যেটা মূলত দখল করে রেখেছে, এটা ছিল আমাদের মূল গানা। খালের ভিতরে পাইপিংয়ের কারণে, ব্রিজের কারণে, ওয়াটার পানি নামার কারণে নৌকাগুলো ভিতরে ঢুকতে পারে না। আমরা পিটিভির সাথে পরামর্শ সাপেক্ষে সেটা করেছি। নৌবন্দর কর্তৃপক্ষ বলছে বিদ্যুৎ কেন্দ্রের পাশ থেকে যেটি সরিয়ে নিতে ইজারাদারকে নির্দেশনা দেওয়া হয়েছে, আর ঘাটে আসা পণ্য পরিবহনে ইজারাদারকে বিকল্প সড়ক খোঁজার নির্দেশনা দেওয়ার কথা জানান জেলা প্রশাসক। আমরা তাদেরকে অপারেশন করার জন্য বলছি এবং তাদেরকে আমরা বলছি যে এখানে ঘাট করা যাবে না। আশুগঞ্জ পাওয়ার স্টেশন থেকে এই বিষয়ে অলরেডি ইতিমধ্যে তারা জেলা প্রশাসক ব্রাহ্মণবাড়িয়া মহোদয় বরাবর তারা একটা লিখিত দিয়েছে। এই কারণেই আমরা তাদেরকে থানায়, আমি সেই যাদেরকেও চিঠি দিয়েছি অপারেশন করার জন্য। দুই দিকে দেখতে হবে, কিন্তু তারপরেও এটা যেহেতু একটা ভাইটাল ইস্যু, আমি 3 পকেট ডেকেছিলাম, অল্টারনেটিভ রাস্তা খোঁজা হচ্ছে, একটা কমিটি গঠন করে দিয়েছি, ইউনো এবং বিআরডব্লিউটি এবং ওই যিনি ইজারা নিয়েছেন এবং তাপবিদ্যুৎ কেন্দ্র, তো তারা অল্টারনেটিভ দেখতেছে। আশুগঞ্জ বিদ্যুৎ কেন্দ্রের মোট 6টি ইউনিটের মধ্যে রক্ষণাবেক্ষণ কাজের জন্য বর্তমানে 2টি ইউনিটের উৎপাদন বন্ধ রেখেছে কর্তৃপক্ষ। আজিজুল সঞ্চয়, এখন ব্রাহ্মণবাড়িয়া। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। গত শীতে ঝোড়ো হাওয়া ও বৃষ্টির পানিতে ডুবে থাকা যুক্তরাষ্ট্রের দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় এবার বইছে ভয়ঙ্কর অগ্নিঝড়। বছরখানেক আগে বৃষ্টির পানি সরাতে যুদ্ধ করা সেই নগরীতেই আজ পানির অভাবে দাবানলের আগুনে হিমশিম অবস্থা। অসময়ে চলমান বিধ্বংসী দাবানলের জন্য গত শীতে হওয়া অসময়ের বৃষ্টিকে দায়ী করছেন গবেষকরা। বলছেন শীতে অতি বৃষ্টির পর বর্ষার সময়টা খরার মধ্য দিয়ে পার হওয়ায় অনেক গাছপালা জন্মানোয় এবারের শীতে দাবানলের মঞ্চ হয়ে উঠেছে লস অ্যাঞ্জেলেস। তহিদুর রহমান জানাচ্ছেন বাকিটা। 1 বছর 20 দিনের ব্যবধানে তোলা দুটির ছবির দৃশ্যপটই যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার। 2023 সালের ডিসেম্বরে শুরু হওয়া মুষলধারে বৃষ্টিতে অঙ্গরাজ্যটির আবহাওয়া বৈরী ছিল 2024 সালের ফেব্রুয়ারি পর্যন্ত। শীতকালীন ঝড়ে তখন 1 ফুট পানির নিচে ডুবেছিল লস অ্যাঞ্জেলেসের রাস্তাঘাট। মারাত্মক দুর্যোগ বিপর্যয়ে হিমশিম খেতে হয়েছিল বাসিন্দাদের। বৃষ্টি, কাদা আর বন্যার সঙ্গে লড়াই করা ক্যালিফোর্নিয়ার দক্ষিণাঞ্চলে ঠিক 1 বছর পর এবারের শীতকালের গল্পটা পুরো উল্টো। দাবানলের লেলিহান শিখায় দাউ দাউ করে পড়ছে হলিউড তারকাদের নগর হিসেবে পরিচিত লস অ্যাঞ্জেলেস। অর্থাৎ 365 দিন আগেও যে শহর থেকে বৃষ্টির পানি সরাতে যুদ্ধ করতে হয়েছিল, সেই শহরেই পর্যাপ্ত পানির অভাবে দাবানলের আগুন নেভাতে নাস্তানাবুদ দমকল বাহিনীর সদস্যরা। অথচ যুক্তরাষ্ট্রে দাবানলের মৌসুম শেষ হয় অক্টোবরে। উষ্ণায়নের বিশ্বে দাবানলের কোনো মৌসুম হয় না, তার সবশেষ উদাহরণ হয়ে উঠেছে লস অ্যাঞ্জেলেসের এই অগ্নিঝড়। এই অবস্থায় প্রশ্ন উঠেছে, মাত্র 1 বছরের ব্যবধানেই কেন দক্ষিণ ক্যালিফোর্নিয়ার আবহাওয়া আচরণে আকাশ পাতাল পরিবর্তন? কেনই বা এত ভয়ঙ্কর হয়ে উঠেছে লস অ্যাঞ্জেলেসের দাবানল? বহুরূপী দুর্যোগের নগরী হয়ে ওঠা ক্যালিফোর্নিয়ার দক্ষিণাঞ্চল নিয়ে এসব প্রশ্নের জবাবে লস অ্যাঞ্জেলেসের ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের জলবায়ু বিষয়ক বিজ্ঞানী ড্যানিয়েল সোয়েন বলেছেন, গত শীতকালে বৃষ্টিপাতে অঞ্চলটিতে গাছপালার পরিমাণ দ্বিগুণ হয়েছে। অসময়ে বৃষ্টির পর বর্ষায় বৃষ্টি না হয়ে খরা দেখা দেয়ায় গাছপালার বংশবিস্তার বেড়েছে। আর অতিবৃষ্টি থেকে অতি শুষ্ক অবস্থার পরিবর্তনেই এবারের শীতে দাবানলের মঞ্চ হয়ে উঠেছে লস অ্যাঞ্জেলেস। সান্তা আনা ঝড়ে যা বিধ্বংসী হয়ে উঠেছে। Head of the fire with air resources and personnel on the ground when it's safe to do so. But the answer is when you have a wind-driven fire and heavy vegetation or moving through a populated neighborhood burning structure to structure, there is not a lot that you can do.
গত শীতের পর বর্ষা মৌসুমেও যদি লস অ্যাঞ্জেলেসে বৃষ্টি হতো তাহলে দাবানল হলেও এতটা ধ্বংসাত্মক হতো না বলেও মত জলবায়ু বিজ্ঞানীদের। জীবাশ্ম জ্বালানি দ্বারা দূষণে গ্রহ উষ্ণ হওয়ার সাথে সাথে শুষ্ক থেকে আর্দ্র এবং আর্দ্র থেকে শুষ্ক অবস্থার এই বড় পরিবর্তন চক্রটি ওয়েদার হুইপ্লেস নামে পরিচিত। গবেষণা তথ্য বলছে দ্রুত আবহাওয়ার এই চরম পরিবর্তনে আকস্মিক দাবানল এবং বন্যার মতো প্রাকৃতিক বিপদগুলোর তীব্রতা আরও বাড়ছে। এতে করে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবে কখন কোথায় কোন মৌসুমে কি ঘটবে তার ভবিষ্যৎবাণী করা আরও কঠিন হয়ে উঠছে। আবহাওয়া বিজ্ঞানীদের মতে একটি অঞ্চলে দাবানলের সঙ্গে লড়াই করতে বর্ষা মৌসুমে কমপক্ষে 2 থেকে 3 ইঞ্চি বৃষ্টিপাত প্রয়োজন। এবারের বর্ষা মৌসুমে বৃষ্টির দেখা না পাওয়ায় অতিমাত্রায় শুষ্ক পরিবেশেই শীতকালে লস অ্যাঞ্জেলেসের দাবানলের অন্যতম কারণ। তৌহিদুর রহমান, এখন বিশ্ব। যুক্তরাষ্ট্রের ক্ষমতা গ্রহণের পরপরই তাৎক্ষণিকভাবে 100 নির্বাহী আদেশ জারি করতে শুরু করবেন নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বার্তা সংস্থা এপি জানিয়েছে, হোয়াইট হাউসে নতুন প্রশাসন দায়িত্ব নেওয়ার প্রথম দিন থেকে একের পর এক নির্বাহী আদেশ জারির পরিকল্পনা রয়েছে 47তম প্রেসিডেন্টের। সীমান্ত সংকট, অভিবাসী প্রত্যাবর্ষণ সহ অগ্রাধিকার ভিত্তিতে নানা ইস্যুতে ধাপে ধাপে জারি করা হবে এসব আদেশ। ক্যাপিটাল হিল ইস্যুতে রিপাবলিকান সিনেটরদের সঙ্গে ব্যক্তিগত এক বৈঠকে এই পরিকল্পনার কথা জানিয়েছেন ট্রাম্প নিজেই। ধারণা করা হচ্ছে আগামী 20 জানুয়ারি প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণ ও আনুষ্ঠানিক দায়িত্ব নেওয়ার প্রথম দিনই শুরু করবেন পরিকল্পনা বাস্তবায়নের কাজ। কিছু নির্বাহী আদেশের তাৎপর্য থাকলেও বাকিগুলো মূলত আভাস দেবে কিভাবে আগামী 4 বছর দেশ শাসন করবেন নতুন প্রেসিডেন্ট। এবারে খেলার প্রসঙ্গ। হঠাৎ করে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন দেশসেরা ওপেনার তামিম ইকবাল। রাত 10:30টার পরে নিজের ফেসবুক পেজে আন্তর্জাতিক অঙ্গনে দেশের জার্সি পরে আর প্রতিনিধিত্ব না করার ঘোষণা দেন তিনি নিজেই। কিন্তু কেন? শরীফ রওশন জানাচ্ছেন বাকিটা। তামিম দেশের ক্রিকেটে এক অভিমানী নক্ষত্র। চ্যাম্পিয়ন্স ট্রফিতে দলে থাকবেন কি থাকবেন না এমন দোলাচলের মধ্যেই বিদায় জানালেন আন্তর্জাতিক ক্রিকেটকে। বিশ্ব ক্রিকেটে দেশের হয়ে আর প্রতিনিধিত্ব করবেন না লাল সবুজের প্রিয় জার্সি পরে জানিয়ে দিলেন নিজেই। ব্যাট হাতে দলের বিপদে বুক চিতিয়ে ভবিষ্যতে পাশে না পাওয়ার হতাশায় ক্রিকেট প্রেমীদের ডুবিয়েছে তামিমের ফেসবুকের এক পোস্ট। সেটা লিখতে কত অশ্রু আর বেদনার গল্পই না লুকিয়ে আছে কে জানে। ফেসবুক পেজে পরিষ্কারভাবেই নিজের ভাবনার কথা লিখেছেন তামিম। বলেন, আন্তর্জাতিক ক্রিকেটের সাথে দূরত্ব আর ঘুচবে না, আর সামনে চ্যাম্পিয়ন্স ট্রফি। বড় এই আসরে নিজেকে নিয়ে সমালোচনা করার সুযোগ দিতে রাজি নন তামিম। বিসিবি কিংবা সতীর্থরা জাতীয় দলের জার্সিতে আরেকবার দেখতে চাইলেও নিজের মনের কথাই শুনেছেন তামিম। ভক্তদের হতাশ করার জন্য দুঃখ প্রকাশও করেন বাঁহাতি এই ব্যাটার। এর আগে 2023 সালের মাঝামাঝিতে সবাইকে চমকে দিয়ে প্রথমবার আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন তামিম। যদিও নাটকীয়ভাবে একদিন পরই সাবেক প্রধানমন্ত্রীর অনুরোধে আবারও আন্তর্জাতিক ক্রিকেটের মঞ্চে ফেরেন এই ওপেনার। শরীফ রওশন, এখন ঢাকা। আন্তর্জাতিক ক্রিকেটে প্রায় 18 বছরের বেশি সময় পার করেছেন তামিম ইকবাল। আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের হয়ে অধিনায়কত্ব করা তামিমের নেতৃত্ব আর দেখবে না সমর্থক সহ সতীর্থরা। তামিমের এই সিদ্ধান্তের প্রতিক্রিয়া জানিয়েছেন সাব্বির রহমান। তামিম ইকবাল খান, আমরা একটু আগে দেখলাম তিনি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন। তার সঙ্গে আপনি খেলেছেন, তার সতীর্থ ছিলেন। তামিমের এই সিদ্ধান্তটাকে কিভাবে দেখছেন এবং তার সঙ্গের কোনো স্মৃতি যদি একটু শেয়ার করেন? তামিমের সাথে অনেক ম্যাচ খেলেছি, অনেক ম্যাচ আমরা একসাথে টাইম স্পেন্ড করেছি। অবশ্যই অনেক বড় প্লেয়ার, লিজেন্ড। আমরা খুবই হতাশ হব যে উনি আর খেলবে না, বাট অ্যাট দ্য সেম টাইম সবাইকে একদিন বিদায় নিতে হবে। তো ওনার বিদায়টা অবশ্যই রেসপেক্ট করি এবং আশা করি উনি ভালো থাকবে। আমরা 2015 ওয়ার্ল্ড কাপ খেলেছি, কোয়ার্টার ফাইনাল রিচ করেছি। আমরা চ্যাম্পিয়ন্স ট্রফি খেলেছি, আমরা রিচ করেছি কোয়ার্টার ফাইনাল। T20 ওয়ার্ল্ড কাপ খেলছি, চ্যাম্পিয়ন্স এশিয়া কাপ খেলেছি, অনেক টুর্নামেন্ট খেলছি আমরা একসাথে। বিপিএলে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামের বাউন্ডারি নিয়ে তামিমের অভিযোগ সঠিক নয় বলে মন্তব্য করেছেন বিপিএলের টেকনিক্যাল কমিটির চেয়ারম্যান ও জাতীয় দলের সাবেক অধিনায়ক রকিবুল হাসান। এছাড়া চ্যাম্পিয়ন্স ট্রফিতে সাকিবের খেলার সুযোগ নিয়ে সংশয় প্রকাশ করেছেন তিনি। আরিফুল ইসলাম সাহাবের প্রতিবেদন।
বাউন্ডারি সীমানা বিস্ময়করভাবে ছোট। কদিন আগেই ম্যাচ সেরার পুরস্কার নিতে এসে বিপিএল এর বাউন্ডারি নিয়ে অসন্তুষ্ট তামিম এমন মন্তব্য করেছিলেন। তবে বিপিএল এর টেকনিক্যাল কমিটির চেয়ারম্যান ও জাতীয় দলের সাবেক ক্যাপ্টেন রকিবুল হাসান মনে করেন অভিজ্ঞ ব্যাটার তামিমের এমন মন্তব্য সাংঘর্ষিক, যেটা বিপিএল এ নতুন বিতর্ক যোগ করেছে। দ্যাট ইজ এ রং স্টেটমেন্ট। একদিকে যদি 65 ইয়ার্ডস থাকতে হবে, ইয়ার্ডস গজ, তাহলে অন্যদিকে যদি 70-90 পর্যন্ত যাইতে পারে যদি প্রয়োজন হয়। তো উদাহরণ দিই আপনাকে, আপনি নিউজিল্যান্ডে খেলা আমরা সবাই দেখি, দর্শকরা দেখে, ওটা তো এরকম মাঠ, ছোটো মাঠ, নোবডি ইজ কমপ্লেনিং যে ওখানে স্পিনারদের অসুবিধাই, ওখানে ভিক্টোরিয়া প্রচুর উইকেট পাইছে। তো দেখেন এই এক্সকিউজেস দিয়ে লাভ নাই। ফরচুন বরিশালের সর্বশেষ ম্যাচে হিলসের সঙ্গে বিতর্কে মেজাজ হারিয়ে বসেন তামিম। এক্ষেত্রে একজন সিনিয়র ক্রিকেটার হিসেবে তার কাছ থেকে আরও সংযত আচরণ প্রত্যাশা করেন দেশের প্রবীণ ক্রিকেট ব্যক্তিত্ব রকিবুল। ক্রিকেট ভদ্রলোকের খেলা, আপনি ম্যাচ হারতে পারেন, জিততে পারেন, তারপরে আপনি এটা রিয়াকশন শো করা, এটা কোনোভাবেই গ্রহণযোগ্য না। তামিমকে দলে চাইলেও সাকিব আল হাসানকে চ্যাম্পিয়ন্স ট্রফির দলে দেখছেন না জাতীয় দলের সাবেক ক্যাপ্টেন। দ্রুত সময়ের মধ্যে সাকিব আবারও বোলিং অ্যাকশন পরীক্ষা দিতে পারবেন কি পারবেন না সেই বিষয়টি পরিষ্কার করেছেন তিনি। পাশাপাশি শুধু ব্যাটার সাকিবের এই মুহূর্তে জাতীয় দলে জায়গা পাওয়া নিয়ে সংশয় আছে বলে মনে করেন দেশের অভিজ্ঞ এই ক্রিকেট মস্তিষ্ক। যে আবার হয়তো 1 মাস পরে আবার সে পরীক্ষা দেবে না, 1 বছর কোনো টেস্ট স্টার্ট দিতে পারবে না সে। হি ইজ ব্যান ফর নেক্সট 1 ইয়ার। 2 বার যদি আপনি ফেল করেন, ইউ আর ব্যান ফর 1 ইয়ার। ক্রিকেট বোর্ড মনে করে যে তাকে ব্যাটার হিসেবে খেলাবে, সেটা একটা কথা, বাট এখন ব্যাটিং হিসেবে আমার মনে হয় সে খেলায় নাই, কাজেই অন্য প্লেয়াররা ভালো খেলছে, তো আমাদের তো সামনের দিকে তাকাইতে হবে। মুদ্রার এপিঠ ওপিঠের মতো বিপিএলেও একই সঙ্গে চলছে প্রশংসা আর সমালোচনা। তবে এত কিছুর মাঝেও চলছে চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণার কাউন্টডাউন, আর সেই গণনায় সাকিব এখন প্রশ্নবোধক চিহ্ন, অন্ততপক্ষে দল প্রকাশিত হবার আগ পর্যন্ত। আরিফুল ইসলাম সাহাব, এখন সিলেট। শেষ করছি এখন সকাল, তবে তার আগে শিরোনামগুলো আরও একবার। রাজধানী জুড়ে তীব্র গ্যাস সংকট, দিনের বেলা জ্বলে না চুলা, শিল্প কারখানা চলছে উচ্চ মূল্যের জ্বালানিতে। গ্যাস পাচ্ছি না, সরকারকে 1080 টাকা বিল দিচ্ছি। এখন যদি গ্যাসের সিরিয়াল দেই তাহলে মনে করেন 2 ঘন্টার সময়, 1.5 ঘন্টার সময় যাবে। ফের বাড়ল মোবাইল ফোনের ভয়েস ও ডেটা সার্ভিসের মূল্য, প্রথমবার ভ্যাটের আওতায় ব্রডব্যান্ড সেবা, গ্রাহক কমার শঙ্কা। ঠেকানো যাচ্ছে না চালের মূল্য বৃদ্ধি, ভারত মিয়ানমার থেকে মার্চের মধ্যেই 2.5 লাখ টন চাল আমদানি। যেসব জায়গাতে উৎপন্ন হয় সেসব জায়গাতে সরকার যদি জরুরিভাবে তদারকি করে, অবশ্যই মার্কেট কন্ট্রোলে আনবে। এবং দেশের হয়ে আর খেলবেন না তামিম ইকবাল, আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা। এই ছিল এখন সকালে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekon.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekon এবং ইউটিউবে এখন টেলিভিশন দেখতে ভিজিট করুন youtube.com/c/ekontv।